নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত, কিন্তু আজকের প্রেডিকশনটি একটু অন্য রকমের। আমি একজন জাতকের আজকে অনলাইন প্রেডিকশন করব। সে আমায় বলেছে, স্যার আমি আমার কর্মজীবন, আমার বাদবাকি যা যা জীবন আছে সবকিছু নিয়ে প্রেডিকশন করতে চাই না, আপনি শুধু আমার বিবাহিত জীবন নিয়ে প্রেডিকশন করবেন। আমি আগেও বলেছি যে যখন আমি অনলাইন প্রেডিকশন করি তখন কারোর যদি ইচ্ছে হয় সে আমাকে একদম কোশ্চেন ওয়াইজ অ্যান্সার পেতে পারে। আমি যা যা প্রশ্ন করছি তার উত্তরগুলো আপনি একটু অ্যানালাইসিস করে দিয়ে দিন, এক কথাই দিয়ে দিন, যা বলবে আমি তাই করব। এই যে অধিকারটা আমি দিয়েছি সেই অধিকারেরই কিন্তু একটা ফসল বলা যেতে পারে এই জাতকের এই যে আমার উদ্দেশ্যে বলা যে স্যার কেবলমাত্র বিবাহিত জীবন নিয়েই কিন্তু আপনি বলবেন এবং একদম ডিটেলিং করে দেবেন। সবচেয়ে বড় কথা, এই জাতকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ একদম গুলিয়ে গ হয়ে গেছে। মেবি মেবি নট বিও নয়, সঠিক মতন জানেই না কোনো কিছু। তাই জন্য কি হয়েছে, কোন অ্যাস্ট্রোলজারের কাছে গেলে তিনি কিন্তু আলটিমেট সঠিক প্রেডিকশন করতে পারবেন না। কেননা আমার বিবাহিত জীবন, আমার স্ত্রী, আমার স্ত্রীর বর্ণনা বা আমার এখন যে সম্পর্ক চলছে সেই সম্পর্ক নিয়ে অ্যানালাইসিস কখনো হাত দ্বারা বলা সম্ভব নয়, এটা আপনারা সবাই জানেন। সুতরাং এ কিন্তু অন্য কোনো অ্যাস্ট্রোলজারের কাছেও যেতে পারছে না। চুপ 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 করেছিল বহু বছর ধরে, বা অনেকের কাছে হয়তো গিয়ে ঠকেছে, আমাকে বলেনি, কিন্তু আলটিমেট সঠিক কখনোই কিন্তু একে বর্ণনা দিতে পারবে না, প্রেডিকশন করতে পারবে না এবং সঠিক রুট কখনোই কিন্তু দেখাতে পারবে না। বিবাহিত জীবন এত ইজিয়েস্ট ব্যাপার নয়, কিন্তু বিবাহ একটা ইনস্টিটিউশন বলা হয়, তাই জন্য। যাই হোক, আমি এই জাতকের চোখের কর্নিয়া দ্বারা কালপুরুষ ছক ক্রিয়েট করে আজ আমি তার যে বিবাহ নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়া বা প্রেডিকশন করা সেটা আজকে করব। আমি আপনাদেরকে আবার জানিয়ে দিচ্ছি, যদি আমাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে তাহলে মনে রাখবেন কখনোই কিন্তু সংখ্যাতত্ত্ব দ্বারা, হাত দেখা দ্বারা, ঘোরা পদ্ধতি দ্বারা, এইগুলোর দ্বারা কিন্তু কখনোই একদম রিয়েল যে প্রেডিকশন বলে, অ্যাকুরেট যে প্রেডিকশন বলে, সেটা কিন্তু কখনোই করা সম্ভব নয়। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি, যদি আমাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তোমার ডান হাতের এইখানে দুটো যদি রেখা থাকে তাহলে কিন্তু ডবল বিবাহ হবে। একটা রেখা বড়, একটা রেখা ছোট হলে আমাদের বয়সের তারতম্য হবে। এরকম ধরনের অশিক্ষিত আপনারা নন, এটা মনে করেই কিন্তু আমি আপনাদেরকে উদ্দেশ্য করেই প্রেডিকশন গুলি করি এবং শোনাই। যদিও এগুলো একদম পার্সোনাল প্রেডিকশন, তবুও আপনাদের উদ্দেশ্যে আমি ইউটিউবে যে এগুলোকে পাবলিশ করি, আমি ধরে নিই কিন্তু আপনারা এতটা অশিক্ষিত নন। কেননা এইগুলো যারা বলে তারা শিক্ষিত, সেটা অ্যাস্ট্রোলজারই হোক, যেই হোক, আমি বিশ্বাস করি না তাদেরকে। যদিও আমি অ্যাস্ট্রোলজার বলতে নারাজ, তবুও আমি আপনাদের মন রক্ষার্থে বললাম তারা অ্যাস্ট্রোলজার, কিন্তু তার মানে তারা অ্যাস্ট্রোলজির কিছু জানে না। আমি কিন্তু আবার বলছি, হাত দেখা দ্বারা কখনো কিন্তু কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন হয় না। অ্যাস্ট্রোলজির বাইরে গিয়ে কোনো কিছু হলেও হতে পারে, কিন্তু হাত দেখা আর সংখ্যাতত্ত্ব হচ্ছে পার্ট অফ অ্যাস্ট্রোলজি। অনেকে আছে বিবাহ হচ্ছে না, ঠিক আছে তুমি একটা যোগ্য করে নাও, তাহলে এই বিবাহের জায়গাটা ঠিক হয়ে যাবে, বা বিবাহ যা যা নেগেটিভিটি আছে সব ঠিক হয়ে যাবে। যারা বলে তারা হয়তো অন্য কোনো ক্যাটাগরির, কিন্তু অ্যাস্ট্রোলজার তারা নয়। সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার তো আর অনেক দূরের ব্যাপার। কথা বাড়াবো না, আবার সেই বিজ্ঞপ্তি 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেলস, অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ,
প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে, এভরিথিং আপনাদের এই যে কোশ্চেন এবং কোয়ারিজ এভরিথিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। কেমন? এইবার আমি এমন কোন স্থানে আছি যেখানে দেখা যাচ্ছে নেট কানেকশন নেই বা আমি খুব বিজি, এরকম সিচুয়েশন যদি না হয়, তাহলে 48 ঘন্টার মধ্যে আমি প্রেডিকশনটি করব এবং সেটা পরিপূর্ণ গোপনীয়তার সাথে ইউটিউবে পাবলিশ করব এবং তার লিংকটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হচ্ছে সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। যখনই আমি লিংকটি পাঠিয়ে দিলাম তখনই সেটাকে সেভ বা ডাউনলোড কিন্তু অবশ্যই করে নেবেন, কেননা প্রেডিকশনটি অত্যন্ত মূল্যবান। সেটাকে সুরক্ষিত বা সংরক্ষিত করার দায়িত্ব আপনাদের, আমার নয়। আচ্ছা, সর্বপ্রথম আমি কালপুরুষ ছক বলবো। কালপুরুষ ছক আর কালপুরুষ ছক কিন্তু এক জিনিস নয়। কালপুরুষ ছক মানে হচ্ছে মেষকে 1 ধরে মিনকে 12 ধরা, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আর কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, তা মাথায় রাখার প্রয়োজন আছে, চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করা হয়। এটা পুরোপুরি সাইন্টিফিক এবং পিওর ম্যাথ, পিওর ক্যালকুলেশন এবং পিওর সায়েন্স না জানলে এই ক্যালকুলেশন কিন্তু কখনো করা যায় না। আমি যদি এই জাতকটির কালপুরুষ ছকটি দেখি, তাহলে এই জাতকের কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, ধনু লগ্ন এবং মেষ রাশি। 1 নম্বর ঘরে কোন গ্রহ নেই, 2 নম্বর ঘরে কোন গ্রহ নেই, 3 নম্বর ঘরে কোন গ্রহ নেই, 4 নম্বর ঘরে মিনের ঘরে রবি এবং মঙ্গল বসে আছে, 5 নম্বর ঘরে রাহু এবং চন্দ্র বসে রয়েছে মেষের ঘরে, 6 নম্বর ঘরে কোন গ্রহ নেই, 7 নম্বর ঘরে মিথুনের ঘরে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে, 8 নম্বর ঘরে কোন গ্রহ নেই, 9 নম্বর ঘরে ইউরেনাস এবং নেপচুন শুক্র, 9 নম্বর ঘরে সিংহের ঘরে, 10 নম্বর ঘরে কোন গ্রহ নেই, 11 নম্বর ঘরে তুলার ঘরে কিন্তু কেতু এবং প্লুটো, আর 12 নম্বর ঘরে বৃশ্চিকের ঘরে কিন্তু শনি এবং বিবাহিত জীবন নিয়ে এই জাতকটি আমাকে পুঙ্খানুপুঙ্খ চুলচেরা বিশ্লেষণ করতে বলেছেন, প্রেডিকশন করতে বলেছেন। আমি যদি সর্বপ্রথম 9 নম্বর ঘরটিকে দেখি, কেননা 9 নম্বর ঘরে কিন্তু শুক্র বসে রয়েছে। এখন একজন জাতকের প্রেমজ সম্পর্ক, একজন জাতকের বিবাহিত জীবন, এভরিথিং ক্যালকুলেশন করা হয় কিন্তু শুক্র দ্বারা। ফিজিক্যালি যেখানে শুক্র বসে রয়েছে সেই শুক্র দ্বারা কিন্তু ক্যালকুলেশন করা হয়। এখন প্রথমেই যদি লক্ষ্য করা যায়, শুক্র কিন্তু রবির ঘরে বসে আছে, সিংহের ঘরে, 9 নম্বর ঘরে। তাহলে এই যে 9 নম্বর ঘরের অধিপতি গ্রহ, সে কিন্তু আবার 4 নম্বর ঘরে বৃহস্পতির ঘরে সাথে মঙ্গল নিয়ে বসে আছে। তাহলে 4 নম্বর ঘরটা কিন্তু রবি এবং মঙ্গল বৃহস্পতির দ্বারা একত্রীকরণ ঘটলো, ঠিক আছে, কিন্তু সেই বৃহস্পতি কিন্তু 7 নম্বর ঘরে মিথুনের ঘরে বুধের ঘরে বসে আছে। তাহলে এই যে রবি এবং মঙ্গল এবং শুক্রের মধ্যে পার্সেন্টেজ ওয়াইজ 12:8, 5:10% মধ্যে দিয়ে 9 নম্বর ঘর এবং 7 নম্বর ঘরটা নেগেটিভ হয়ে গেল। 4 নম্বর ঘরটা পজিটিভ হলেও, 4 নম্বর ঘরটা পজিটিভ হওয়ার জন্য স্ট্রং একটা প্রেমজ জীবন এর আছে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু যেহেতু শুক্র বৃহস্পতি 9-6 কানেকশন 11 নম্বর ঘরকেও নেগেটিভ ভাবে হিট করছে, কেননা 11 নম্বর এবং 6 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু শুক্র, যেহেতু 6 নম্বর ঘরটা বৃষর ঘর আর 11 নম্বর ঘরটা কিন্তু তুলার ঘর, তাহলে দুটোরই অধিপতি গ্রহ শুক্র এবং 11 নম্বর ঘর মানে কর্মফলকে বোঝা যায়। এবং সেখানে যেহেতু কেতু বসে আছে আজকের দিনে, যেহেতু এটা বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, তাই জন্য ডেফিনিট ভাবে প্রথমেই বলে দেওয়া যায়, যেই কথাটা বলবো সেইটা শুনে এই জাতক অত্যন্ত রেগে যাবে, আমাকে কটু কথাও বলতে পারে বা তার মনও ভেঙে যেতে পারে, যে তার কিন্তু প্রেমজ বিবাহ করা একদম নিষিদ্ধ।
কেননা 9 নাম্বার এবং 4 নাম্বার ঘরের সাথে যখন সম্পর্ক ক্রিয়েট হচ্ছে, তার মধ্যে 6 নাম্বার এবং 11 নাম্বার ঘর যখন নেগেটিভ হয়ে যাচ্ছে, 9 নাম্বার এবং 4 নাম্বার ঘরের মধ্যে শুক্র এবং মঙ্গলের একত্রীকরণ ক্রিয়েট হচ্ছে, তার মানে বিবাহের পর আইন আদালত, পুলিশি ঝামেলা, মারদাঙ্গা, অফেন্সিভ কিছু হওয়া, এগুলো কিন্তু ঘটবেই। এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে যদি প্রেমজ বিবাহ করা হয়। তাহলে এই জাতকটির একটা স্ট্রং প্রেমজ জীবন আছে। সে আমাকে কিছুই বলেনি, কিন্তু এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এই যে স্ট্রং বিবাহিত এই প্রেমজ জীবন, এই প্রেমজ জীবন কিন্তু কখনো বিবাহে রূপ নেবে না। আর যদি জোর করে বিবাহিত জীবন ক্রিয়েট করা হয়, বিবাহ করে বিবাহিত জীবন যাপন করা হয়, তাহলে সেই বিবাহিত জীবন কখনো সুখকর সমৃদ্ধিকর হবে না। আমি আবার বলছি, আমি যে ক্যালকুলেশনটা পুরো করছি, কেউ যদি বুঝতে না পারে, কেননা অনেকেই বুঝতে পারবে না, কেননা 34 বছরের অভিজ্ঞতা আর এমনি শুনে বুঝে ফেলা দুটো তো এক জিনিস নয়। তাহলে আমার মুখনিসৃত বাণী হচ্ছে দৈব বাণী। কেন বলি? তার কারণ আমার এই যে প্রেডিকশন, এর পেছনে কিন্তু পুরোপুরি ক্যালকুলেশন, সায়েন্স এবং ম্যাথ রয়েছে। যদি আমার কথা অমান্য করে যদি এই জাতকটি যার সাথে প্রেম করছে তার সাথে যদি বিবাহিত জীবন যাপন করতে শুরু করে, তাহলে কিন্তু বিবাহিত জীবন, ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন এর স্ম্যাশড হয়ে যাবে। আমি একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার। আমার কাজই হচ্ছে সত্যি কথাগুলোকে তুলে ধরা, যাতে তুমি রেকটিফাই করতে পারো। তোমাকে আনন্দ দেওয়াটা কিন্তু আমার কাজ নয়, এটা তোমাকে মাথায় রাখার প্রয়োজন আছে। এবার যদি দেখা যায় আজকের দিনের, কেননা কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, এভরিথিং কিন্তু কি হয় আজকের দিনের গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে বোঝা যায়। আর যেহেতু শুক্র, মঙ্গল এবং রবির সাথে বৃহস্পতিকেও হিট করছে, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু প্রেমজ জীবনকে বোঝা যায়। আর শুক্র যখন 1:6, 10:12% মধ্যে দিয়ে 8 নাম্বার ঘরকে এই ছকের মধ্যে হিট করবে, তখন তার বিবাহিত জীবনকে বোঝা যায়। তাহলে আজকের দিনের যেটা লক্ষ্য করা যাচ্ছে, 7 নাম্বার ঘরে, বুধের ঘরে বৃহস্পতি বসে রয়েছে। বুধকে বাদ দিয়ে দিন, মিথুন রাশিকে বাদ দিয়ে দিন, 7 নাম্বার ঘরে বৃহস্পতি, 7 নাম্বার ঘরে শুক্র, 7 নাম্বার ঘরে রবি যদি কখনো বসে থাকে, তাহলে আমি যার সাথে বিয়ে করছি, এক্ষেত্রে প্রেমজোর কানেকশন আমি ক্রিয়েট করা দেখালাম। তাহলে আজকের দিনে যার সাথে আমি প্রেম করছি, কমিটমেন্টের দিক দিয়ে সে কখনো 100% অ্যাকুরেট হবে না। তার ভালোবাসা, তার প্রেমের মধ্যে কোথাও না কোথাও, যদিও গিভ এন্ড টেক পলিসিতেই দুনিয়া চলে, প্রত্যেকটা সম্পর্কও কিন্তু চলে গিভ এন্ড টেক পলিসির মধ্যে, তবুও যেটা লক্ষ্য করা যাচ্ছে কমিটমেন্টের জায়গায় এবং সততার দিক দিয়ে কিন্তু এই জাতিকাটি 100% সঠিক মানুষ নয়। আমি আবার বলছি, আমি জাতিকাকে দেখিনি, এই জাতিকা আমার শত্রুও নয়। এই ছক দ্বারা যেটা বোঝা যাচ্ছে যে এই জাতিকা কখনো কমিটমেন্টের দিক দিয়ে কিন্তু অ্যাকুরেট নয়। এবার মনে রাখা দরকার, অনেক ক্ষেত্রে কি হয়, আমি একটি মেয়ের সাথে প্রেম করছি, এবার দেখা যাচ্ছে আমার কাছ থেকে, পুরুষের কাছ থেকে একটি মেয়ে বা নারী যেগুলো প্রত্যাশা করে সেইগুলো পাচ্ছে বলে, তার ভালো লাগছে বলে সে কিন্তু প্রেম করছে, কিন্তু যখন সিকিউরিটি, দায়িত্ব এইগুলো যখন যুক্ত হয়ে যাবে, তখন কিন্তু তাকে আর ততটা ভালো লাগবে না। এই দিক দিয়েও কিন্তু কমিটমেন্ট ফেল হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এমন নয় এই মেয়েটি চরিত্রহীন, এমন নয় এই মেয়েটি একদম বাজে, তা নয়, কিন্তু এমন হতে পারে যে কমিটমেন্টের দিক দিয়ে এই মেয়েটি ফেলিওর হয়ে গেল। তার কারণ প্রেমিক হিসেবে এই জাতককে তার যতটা ভালো লাগছে, হাজবেন্ড হিসেবে ততটা কিন্তু ভালো লাগবে না। যখনই হাজবেন্ড এবং ওয়াইফের সম্পর্ক ক্রিয়েট হবে, যখনই দায়িত্ব চলে আসবে, সিকিউরিটির জায়গা চলে আসবে, তখন কিন্তু একটা আলাদা জীবন। আমি 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা পার্কে গিয়ে ছোলা ভাজা খাচ্ছি, পপকর্ন খাচ্ছি, চুম্বন করছি, ফোনের মধ্যে, হোয়াটসঅ্যাপের মধ্যে কেমন আছো, কি করছো, সারা রাত ধরে বকবক করছি, আর দুজনে মিলে সংসার করছি, তুমি এবং আমি মিলে যে সংসার করা, এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন।
তাহলে সেই দিক দিয়ে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, কমিটমেন্টের জায়গায় কিন্তু এই মেয়েটি ফেলিওর হয়ে যাবে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এইবার মনে রাখা দরকার আছে 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। তাহলে সেই বুধ যখন 12 নম্বর ঘরে বসে আছে এবং শনির সাথে বসে আছে, তাহলে নেগেটিভ ঘরে উচ্চস্থ হয়ে গেল বুধ। আর সবচেয়ে বড় কথা, সেই ঘরটা যেহেতু মঙ্গলের ঘর, সুতরাং একটা জিনিস ডেফিনিট ভাবে কিন্তু বলে দেওয়া যায় যে এ কিন্তু অন্যের দ্বারা ইনসিস্ট হবে, অন্যের দ্বারা চালিত পরিচালিত হবে। যদি তুমি একে বিবাহ করো, বা এর মেন্টালিটিটাও কিন্তু অন্যের দ্বারা চালিত পরিচালিত হওয়া, অন্যের কথাতে উদ্বুদ্ধ হওয়া, অন্যের কথাকে প্রাধান্য দেওয়ার জায়গা, এর ক্ষেত্রে কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন 12 নম্বর ঘরে বসে থাকে, তখন ডেফিনিট ভাবে বলে দেওয়া যায় যে এদের মধ্যে বৈবাহিক যে সম্পর্ক, সেটা কখনো ফ্রুটফুল হবে না, হতে পারে না। বুঝতে পারলাম? এইবার যদি দেখা যায় তোমার ক্ষেত্রে, তাহলে চন্দ্র 5 নাম্বার ঘরে বসে আছে। এবার সমসপ্তমে 11 নম্বর ঘর, কর্মফলের যে ঘরটা, সেই ঘরে কিন্তু কেতুকে হিট করছে, সেই ঘরটা আবার শুক্রের ঘর। তাহলে চন্দ্র এবং কেতু, শুক্র, যেই শুক্র 9 নাম্বার ঘরে বসে আছে এবং 9-6 কানেকশনের মধ্যে দিয়ে মঙ্গলকে হিট করছে, তার মানে তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হবে বিবাহের ক্ষেত্রে। আমি কিন্তু একদম বুঝিয়ে দিচ্ছি, বুঝতে পারছো? তার মানে দেখে শুনেও যদি বিয়ে করা হয় এবং যদি বলা হয় তোমার সিদ্ধান্তটাই শেষ কথা, তাহলেও তুমি কিন্তু ভুল সিদ্ধান্ত গ্রহণ করবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার প্রেম যখন তুমি করবে, তোমার নিজের সিদ্ধান্ততেই তো প্রেম করছো। আমি বলে দিয়েছি বলে তো একটি মেয়ের সাথে প্রেম করছো না, তাহলে এই ক্ষেত্রে নেগেটিভ হবেই হবে। আমি আবার বলছি, যদি দেখে শুনেও বিয়ে করা হয় এবং সেই দেখে শুনে বিয়েতেও যদি বলা হয় যে তোমার সিদ্ধান্তটাই শেষ কথা, তোমার গার্জেনদের, তোমার গুরুজনদের, আত্মীয় কারোর কোন রকমের এখানে ইনভলভমেন্ট থাকবে না, তাহলে তুমি ভুল সিদ্ধান্ত গ্রহণ করবে বিবাহের ক্ষেত্রে, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়। আমি এইবার যেটা বলবো সেইটাতে তুমি বুঝতে পেরে যাবে আমি যে প্রেডিকশনটা করছি, সেই প্রেডিকশনটা আমি মানে বানিয়ে বুনিয়ে বা নিজের মতন করে বলছি না। যখন মঙ্গল বৃহস্পতির ঘরে বসে থাকে এবং মঙ্গল যেহেতু 12 নম্বর এবং 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ, এবং রাহু, চন্দ্র এবং শনি, বুধ যখন মঙ্গলকে হিট করছে, কেননা 5 নম্বর ঘরটা মেষের ঘর আর 12 নম্বর ঘরটা বৃশ্চিকের ঘর, তাহলে ডেফিনিট ভাবে বলা যায় ভিন্ন ধর্মী মেয়ের সাথে তুমি প্রেম করছো। একদম আজকের দিনে লিখে দেওয়া যায়, এখানে কোনো চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ করার দরকার নেই। যার যে সমস্ত অ্যাস্ট্রোলজারেরা, শিক্ষানবিশ অ্যাস্ট্রোলজারেরা বা একদম মানে সত্যি সত্যি পাওয়ারফুল অ্যাস্ট্রোলজারেরা আপনারা দেখছেন, সবাই জানেন যখন আমাদের ক্যালকুলেশন শেখানো হয়, তখন নর্মাল এই ক্যালকুলেশনের মধ্যে দিয়েই বৈবাহিক ক্যালকুলেশন যখন শেখানো হয়, তখন জানান দিয়ে দেওয়া হয় যে এই ক্যালকুলেশন থাকলে ভিন্ন ধর্মী মেয়ের সাথে প্রেম করছে, বা এই ক্যালকুলেশনের মধ্যে দিয়ে বৈবাহিক জায়গায় হিট করলে ভিন্ন ধর্মীর মেয়েকে বিয়ে করবে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে, ভিন্ন ধর্মী মেয়ের সাথে তুমি প্রেমজ সম্পর্কে লিপ্ত। ফার্স্ট, এইবার বলি তার নাম একদম ডেফিনিট ভাবে, আমি যদিও একটি দুটি অক্ষর বলতে পারতাম, তাও কয়েকটি অক্ষর আমি বলে রাখছি। তার নাম নয় এস দিয়ে, তার নাম নয় টি দিয়ে শুরু, নয় এস দিয়ে শুরু, নয় কে দিয়ে শুরু, নয় কিউ দিয়ে শুরু। একদম আজকের দিনে চোখ বন্ধ করে আমি বলে দিলাম, যারা অ্যাস্ট্রোলজার তারা জানে যে কি ক্যালকুলেশনের মধ্যে দিয়ে এটা বলা যায়। যদি তুমি শেখো তাহলে তখন বুঝতে পারবে একদম ইজিয়েস্ট এইগুলো বলা। আর যখন মানে জনগণ যখন নর্মালি শোনে, তখন মনে হয় বাবা অক্ষরগুলো বলে দিল, একদম ইজিয়েস্ট। তুমি একজন ভিন্ন ধর্মী মেয়ের সাথে প্রেম করছো এবং তার নাম নয় এস দিয়ে শুরু, নয় টি দিয়ে শুরু, নয় কে দিয়ে শুরু, নয় কিউ দিয়ে শুরু। এই যে অক্ষরগুলো দিয়ে শুরু বললাম এবং ভিন্ন ধর্মী মেয়ের সাথে প্রেম করছো, এই দুটো তুমি যদি দেখো যথার্থ, তাহলে বাবা আমার কথাটা মেনে নিও। তার কারণ আমার কথা না মানলে আজকে হয়তো খুব আনন্দ পাচ্ছ তার সাথে মিশতে, হ্যাঁ, তাকে ভালোবাসতে, কিন্তু বিবাহের পর যখন আগুন জ্বলবে তখন মনে হবে কিন্তু ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি। তাই
ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বুঝতে পেরেছো? তোমার যার সাথে বিবাহ হবে, এবার আমি চলে আসি 6-9 কানেকশন, 12:5, 9-10 কানেকশন, 6 নম্বর, 10 নম্বর, 1 নম্বর ঘর। তাহলে শুক্র 6-3 কানেকশনের মধ্যে দিয়ে যাকে হিট করছে, তুমি তোমার সাথে যার বিবাহ হবে একদম ন্যাচারালি, মানে ফোর্সফুলি নয়, বাই ফোর্স নয়, জোর করে বিবাহ নয়, নর্মাল যার সাথে বিবাহ হবে এবং যার সাথে বিবাহ হলে তুমি আনন্দে থাকবে, ভালো থাকবে। ছোটখাটো ঝামেলা তো হয়, একটা জীবনের পথ চলা সোজা নয় যেন, কাজে সেখানে একসাথে যখন থাকবে তখন তো ঝগড়াঝাটি হবে, কিন্তু বিবাহিত জীবনে কখনো ভাঙন হবে না, অশ্রদ্ধার জায়গা আসবে না, বা মারদাঙ্গা হবে না, পুলিশি ঝামেলা বা পাড়ার নেতারা ঘরে এসে মীমাংসা করে দেবে না। যার সাথে বিয়ে করলে তার প্রথম অক্ষর নয় সি দিয়ে হবে, তা না হলে এম দিয়ে হবে। সি দিয়ে হবে, তা না হলে এম দিয়ে হবে। সি দিয়ে হবে, তা না হলে এম দিয়ে হবে। বোঝা গেছে? তুমি একটা কথা অবশ্যই মাথায় রেখো, এইবার আমি ক্যালকুলেশন করি, তাহলে শুক্র এবং শনি 9-6, 3:8, 7, 10 এবং 11 নম্বর ঘরকে হিট করছে, সেখানে কিন্তু রবি এবং ইউরেনাস ইনক্রিজ করছে। তার মানে বাড়ির ছোট মেয়ের সাথে তোমার বিবাহ হবে, তার দিদি থাকতে পারে, তার দাদা থাকতে পারে, যাই হোক বাড়ির ছোট মেয়ে সে হবে, ছোট সন্তান সে হবে, এটা কিন্তু পরিষ্কার বলে দেওয়া যায়। তার বাড়ির ছোট মেয়ের সাথে কিন্তু তোমার বিয়ে হবে, যার নাম শুরু হবে সি দিয়ে, তা না হলে এম দিয়ে। এবার যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি যদি 11:1% মধ্যে দিয়ে 2 নাম্বার, 7 নাম্বার এবং 10 নাম্বার ঘরকে দেখি, শুক্র কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে। স্ত্রী নিরিখে যদি বিচার করা হয়, তাহলে ক্রিয়েটিভ ফিল্ডে কিন্তু এর মারাত্মক রকমের প্রতিভা থাকবে, পরবর্তীকালে মারাত্মক নাম হবে, এখন হয়তো ততটা নাম হবে না, কিন্তু ক্রিয়েটিভ ফিল্ডে এ কিন্তু মারাত্মক ট্যালেন্ট এবং মারাত্মক যশ এর ভবিষ্যতে লক্ষ্য করা যাচ্ছে, এবং ক্রিয়েটিভ ফিল্ডই কিন্তু তার প্রফেশনাল লাইফ হবে, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে। এইবার শুক্রকে যদি আমি কেন্দ্র ধরি, এবার শুক্রকে কেন্দ্র ধরে 6-3-6-1-9-5, 4:12, 11:1% মধ্যে দিয়ে মঙ্গল উচ্চস্থ হয়ে যাচ্ছে রাহুর সাথে, এবং সেখানে রবি কিন্তু অত্যন্ত পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে। তাহলে তোমার হবু শ্বশুর মশাই, বা বলা যেতে পারে সেই মেয়েটির বাবা কিন্তু সেনাবাহিনীতে কাজ করবেন, সে যে কাজই করুন সেনাবাহিনীর সাথে কিন্তু যুক্ত থাকবেন, এটা কিন্তু পরিষ্কার বলা যায়, পরিষ্কার বলা যায়। হ্যাঁ, কোনো না কোনো ভাবে কিন্তু যুক্ত থাকবে, এটা কিন্তু পরিষ্কার বলা যায়। আচ্ছা, এইবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, চন্দ্রকে কেন্দ্র ধরে 1-4-7-10 ক্যালকুলেশন 3:9, 5:2% মধ্যে দিয়ে 7 নম্বর, 10 নম্বর, 9 নাম্বার এবং 3 নাম্বার ঘর উচ্চস্থ হলেও কেতুর প্রাদুর্ভাব সেখানে লক্ষ্য করা যাচ্ছে। সেই মেয়েটির মা কিন্তু ভীষণ সন্দেহবাতিক, এই প্রবণতাটা কিন্তু তার মারাত্মক থাকবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এবার তুমি বলবে এই মেয়েটিকে আমি কিভাবে পাবো, কিভাবে পাওয়া যায়? এই মুহূর্তে হয়তো বলবে না, কিন্তু একটা সময় তুমি প্রশ্নই করবে। তোমাকে জানিয়ে রাখি যে শুক্র 3-6, 10 নাম্বার এবং 12 নাম্বার ঘরের দ্বারা 7 নাম্বার ঘরকে হিট করছে। শুক্রকে যদি আমি বিবাহের আঙ্গিকে দেখি, তাহলে দূরবর্তী স্থানে তুমি ঘুরতে যাবে, দূরবর্তী স্থানে ঘুরতে গিয়ে কিন্তু এই মেয়েটির সাক্ষাৎ হবে। তুমি যেখানে থাকো পশ্চিমবাংলার মধ্যে, এখান থেকে এখানে পূর্ব দিক পশ্চিম দিকে পাওয়া যাবে তা নয়, দেখা গেল কোন মানে ঘটক তার সম্বন্ধ নিয়ে এলো, কখনো নয়, কোন আত্মীয় সম্বন্ধ নিয়ে এলো, কখনো নয়। দূরবর্তী স্থানে তুমি যখন ঘুরতে যাবে, সেই জায়গায় কিন্তু এই মেয়েটির দেখা তুমি পাবে, এবং আমি যেটা লক্ষ্য করতে পারছি এই বছরই কিন্তু তুমি পাবে, 2024-এই কিন্তু তুমি পাবে। এই মেয়েটিকে প্রথম দেখবে, বা বলা ভালো প্রথম আবিষ্কার করবে কিন্তু তোমার মা। তোমার মা এই ইউটিউব চ্যানেলে আমার অফিস নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার চেম্বার নাম্বার সবকিছু দেওয়া রয়েছে। একটা পয়েন্ট যদি ভুল হয়, 10 বছর পর দেখা হবে না, এই বছরই দেখা হবে, একটা পয়েন্ট যদি ভুল হয় তুমি আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে জানাও। হবে না, হতে পারে না,
কিন্তু এই মেয়েটিকে তুমি যাচ্ছ ট্রেনে করে, মেয়েটিকে দেখলে ভালো লেগে গেল তা নয়, এই মেয়েটিকে পুরো আবিষ্কারই করবে কিন্তু তোমার মা। আবিষ্কার বলতে দেখা গেল কোনো না কোনো ভাবে মেয়েটিকে দেখা হলো, এ কিন্তু অনেক দূরবর্তী স্থানে যখন তুমি ঘুরতে যাবে এবং যখন এই যে দেখবে, ভালো লাগবে, পরিচয় হবে, মেয়েটিকে আপন করবে, পুরোটাই কিন্তু তোমার মা, তুমি নয়। এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। এইবার তোমাকে আমি ছোট্ট কয়েকটি বৈশিষ্ট্য বলি, সেই বৈশিষ্ট্যগুলো যখন মিলবে, আমি জানি সেটা হয়তো 2024 এর এন্ডের দিকে বা শুরুর দিকে 2025 এর, তখন আরেকজন ইনক্লুড হবে যে বলবে ইয়েস, সুমন্ত জি চৌধুরী, শুধু সুমন্ত জি চৌধুরী নয়, স্যার সুমন্ত জি চৌধুরী এবং গড অফ অ্যাস্ট্রোলজি। এবং তুমি নিজেই বলবে সত্যি সত্যি এই অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা ঈশ্বরের চাইতে বেশি পাওয়ারফুল। এই মানুষটা বলবেই। কেন বলবে? শুক্র যখন চন্দ্র এবং রাহুর দ্বারা বুধকে হিট করে, তখন কিন্তু চোয়ালের প্রবলেম হয়। এই চোয়ালের সেটিং এর যখন প্রবলেম হয়, তখনই কিন্তু গালের টোল পড়ে। সায়েন্সটাকে বোঝার ব্যাপার আছে। তাহলে তোমার এই যে মেয়েটিকে তুমি খুঁজে পাবে, যখন তোমার মা বলবে বা খুঁজে পাওয়া যাবে, তখন হয়তো তুমি এই মেয়েটির সাথে, এখন যার সাথে প্রেম করছো, একদম প্রেমে মুফগুল হয়ে থাকবে। সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিভাবে তাকে সাইড ট্যাকেল করবে, কি করবে না করবে। আমার প্রেডিকশন করা কাজ, আমি সমাজ সংস্কারক নয়। কিন্তু যে মেয়েটির কথা আমি বলছি, যার সাথে বিবাহ তোমার হবে এবং বিবাহিত জীবন অত্যন্ত পজিটিভ হবে, তার কিন্তু গালে টোল পড়বে। সে হাসলে, কথা বললে, আমারও মাঝে মাঝে অল্প একটু বোধহয় পড়ে, অনেকেই বলে গালে টোল পড়বে। কেননা গালে কিন্তু ভালো মতন টোল তাদেরই পড়ে যাদের কিন্তু চোয়াল সেটিংটা ঠিক নেই। এটা ডাক্তারবাবুরাই বলছে, আমি বলছি না। কেমন? একটা কথা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায় বাবা, এটা শুনতে তোমার খারাপ লাগবে, যে আমি আবার প্রেমজ সম্পর্কে যদি চলে আসি, তাহলে শুক্র 9635 কানেকশন 12 নম্বর ঘর এবং মঙ্গলকে মারাত্মক ভাবে হিট করছে। রবি নিচস্থ হয়ে যাচ্ছে। তুমি যার সাথে এখন প্রেম করছো না, একটা সময় কিন্তু সে তোমাকে ব্ল্যাকমেইল করতে শুরু করবে, তোমাকে ডিস্টার্ব করতে শুরু করবে এবং সামাজিক ভাবে তোমার পরিবারকে হেনস্থা করতে শুরু করবে এবং সামাজিক ভাবে পরিবারকে কিন্তু তাদের মান সম্মানটাকে ডিক্রিজ করতে শুরু করবে। এমন কিছু তার বিহেভিয়ার থাকবে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। সে কিন্তু মঙ্গল এবং শুক্রের অবস্থান প্রেমজ সম্পর্কে মানে অপমানিত হওয়া, রবি নেগেটিভ হয়ে যাবার জন্য। তাহলে তোমাকে সে অপমান করবেই করবে। অপমান মানে ভালো মতন অপমান। একটা ফাঁকা ঘরের মধ্যে তুমি এরকম করলে আমার সাথে, ওটা নয়, ভালো মতন অপমান করবেই করবে। এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়, ডেফিনিট ভাবে। স্যার আপনি যেটা বলছেন ফালতু কথা। ঠিক কথা স্যার, আপনি যেটা বলছেন, স্যারও নয়, সুমন্ত বাবু, আপনি যেটা বলছেন একদম ফালতু কথা। সুমন্ত বাবু, এত আমার এক বন্ডিং, 7 বছর 8 বছর ধরে প্রেম করছি, আপনি হঠাৎ করে আমার প্রেমিকাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছেন? আপনি অ্যাস্ট্রোলজার? তুমি যদি আমাকে কখনো এই কথাটা বলো বা ভাবো, সেই প্রসঙ্গে তোমাকে জানিয়ে রাখি, শুক্র 6-9 শনি এবং বুধের দ্বারা 8 নাম্বার ঘরকে হিট করছে। তুমি যার সাথে এখন প্রেম করো, সে কিন্তু মারাত্মক কালো এবং মারাত্মক লম্বা, তার বডি স্ট্রাকচার কিন্তু মারাত্মক, খুব ভালো, আকর্ষণীয় যাকে বলে, কিন্তু সে কিন্তু একটা মিশ কালো, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। দেখবে তার নাক, কান এবং চুল মারাত্মক লম্বা হবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তার হাত পা গুলো কিন্তু অনেক লম্বা লম্বা হবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বাবা, তা বলে তুমি কখনো ভেবো না মেয়েটার গায়ের রং কালো হবে বলে বা সে বিধর্মী বলে আমি তোমাকে বলছি এই ওর সাথে না, এর সাথে অন্য আরেকজনের সাথে বিয়ে করো, এর সাথে বিয়ে করো না, তা কিন্তু বলছি না। আমি কিন্তু জাস্ট তুলে ধরছি তোমাকে বোঝাবার জন্য, যাতে তুমি বুঝতে পারো যে তোমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, কিন্তু চোখের কর্নিয়া দ্বারা 100,000% অ্যাকুরেট প্রেডিকশন করে দেওয়া সম্ভব। সেই কারণের জন্য তোমাকে বোঝাতে পারলাম। এই মেয়েটির সাথে বিবাহিত জীবন তোমার সঠিক নয়, কেন নয় সেটা সাইন্টিফিক্যালি কিন্তু আমি বুঝিয়ে দিলাম। আমি গায়ের রং দিয়ে বা ধর্ম দিয়ে কিন্তু বিচার করছি না, সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো, বা যারা আজকের এই মানে আমার এই অনলাইন প্রেডিকশনটি দেখছে তারাও নিশ্চয়ই বুঝতে পারছে।
তুমি একটা জিনিস দেখবে, দুদিন অন্তর অন্তর সে তোমার কাছে কিছু না কিছু চায়। এবার তুমি বলবে আবদার করে, আবদার করা জিনিসটা আলাদা, চাওয়া জিনিসটা আলাদা। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে অর্থনৈতিক ভাবে কিন্তু কোনো কিছু চায়। যেমন অনেক ক্ষেত্রে কি আছে, আমি একটা নর্মালি বলছি, আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। দেখা গেল আমার একজন প্রেমিকা রয়েছে, এবার আমি বললাম এই একটা কম দামি একটা ল্যাপটপে কিছু হচ্ছে না, একটা ল্যাপটপ হলে ভালো হতো, আমার অর্থ নেই। তার হয়তো অর্থ রয়েছে, সে বলে বেশ আমি কালকে কিনে দেবো। এটাও কিন্তু ট্রানজেকশনটা কিন্তু অর্থনৈতিক হচ্ছে। বা কোনো কারণে দেখা গেল আমার এমন প্রবলেম হয়ে গেছে, বাড়ি ভাড়াটা দিতে বা ওই ভাড়া দিতে আমার যদি 10,000 টাকা দুদিনের মধ্যে না পাই তাহলে আমি আত্মহত্যা করা চাই, এমন ভাবে ব্ল্যাকমেলিং করবে। এক্সট্রিমলি সরি টু সে, তুমি আমার সন্তান তুল্য, তবুও বলছি এইগুলোকেও মেন্টালি ব্ল্যাকমেলিং বলে। 6-7 বছরের প্রেম করছো, তবুও দেখবে, তুমি মিলিয়েই দেখবে কথায় কথায় তোমার কাছ থেকে কিছু চাইবে। আমি একবারও বলছি না তুমি ভালো কাজ করো না, তোমার অনেক অর্থ ইনকাম করো না, করো তো, কিন্তু যখন একটা ভালোবাসার মানুষ, যখন একটা কাছের মানুষ, যখন সবসময় গিভ অ্যান্ড টেক পলিসিতে চলবে, সবসময় তোমার কাছ থেকে চাইবে তোমার আছে বলে, তখন সে কাছের মানুষ কিনা এটা কিন্তু মারাত্মক রকমের একটা প্রশ্নবোধক চিহ্ন চলে আসবে। তুমি ভালোবেসে দাও, তুমি নিজে থেকে দাও, আর দেওয়াটাও এরকম হবে কেন? তা মানে কি বলবো, ভাই বোন পর্যন্ত কিন্তু ওই দুদিন অন্তর অন্তর দে 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 করে না। এটা স্বাভাবিক ব্যাপার, তোমারও একটা লাইফ রয়েছে, তুমি ভালো কাজ করছো, সঞ্চয়ের জায়গা রয়েছে, পরিবারে হেল্প করার ব্যাপার রয়েছে, তোমার একটা ফিউচার রয়েছে, ঠিক বলছি কিনা? তাহলে সেক্ষেত্রে সারাক্ষণ ধরে তোমাকে যদি বলে মাইনে তুমি হয়তো দেখা গেল 1 লক্ষ টাকা পাও, খারাপ পাও না সেটা আমি দেখতে পাচ্ছি, এবার দেখা গেল 20,000 টাকা চাইলো, 10,000 টাকা চাইলো, 5,000 টাকা চাইলো, ইস আমার এইটা যদি একটা সোনার দুল হতো, চাইলো, ইস আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে, তোমার সাথে কথা বলতে পারি না, তুমি যেগুলো ভয়েসে বলো সেগুলো শুনতে পাই না, একটা মোবাইল নিল, তোর কম দামি মোবাইল নেবো না, আমার বড় অনেক দিনের ইচ্ছে আইফোন নেওয়ার, আইফোন নিল। তাহলে এইটাকে কি সুসম্পর্ক বলা যায়? এইটাকে কি ভালোবাসার সম্পর্ক বলা যায়? একটু ভেবে দেখো। আমি আবার বলছি, আমি সমাজ সংস্কারক নই, আমি এই নিয়ে বিন্দুমাত্র কিছু বলবো না, কিন্তু এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে। আমি ডিটেলিং করে দিলাম, তুমি ডিটেলিং করতে বলেছো তাই ডিটেলিং করে দিলাম। এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে, এই জায়গাগুলো থেকে ভীষণ সাবধান। যেমন এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, শুক্র, বৃহস্পতি 9-6, চন্দ্রমঙ্গল কিন্তু আবার 11th হাউস শুক্রকে 8 করছে, 6-9 কানেকশন, 6-9 কানেকশন, তাহলে 6-3 কানেকশন। কোন দিকটা হচ্ছে বলবো, 9-5-3-1, 2 নম্বর 3 নম্বর 10 নম্বর ঘর, 2 নম্বর 3 নম্বর 10 নম্বর ঘর। পশ্চিমবঙ্গের মিরিখে যদি দেখা যায় 6-3, বৃহস্পতি এবং শনির অবস্থান 2 নম্বর ঘরটা শনি, 9-6, 6-5 কানেকশন ওই সাইডটা। তুমি দেখবে, আমি একদম শিওর নই, মানে ওই দিকটায় তুমি এই দেখবে আফটার পূজা ভ্যাকেশন বা শীতকালে ঘুরতে যাবা, তুমি ঘুরতে যাবে দেখবে সিমলা, কুলু, মানালি যেই দিকটা রয়েছে সেই দিকটায়, অথবা ওই দিকেরই আশেপাশে কোনো জায়গা, একদম সিমলাতেই হয়তো গেলে না, কুলু মানালিতেই হয়তো গেলে না, অন্য কোনো জায়গায় হয়তো গেলে, কিন্তু ওই দিকটাই কিন্তু তুমি ঘুরতে যাবে 19th ডিসেম্বর থেকে 16th জানুয়ারি, একদম সামনে, আর একদম স্পেসটা ছোট, একদম অনেক দিন ধরে বলছি না। তাহলে 19শে ডিসেম্বর থেকে 16ই জানুয়ারি 2025, 19শে ডিসেম্বর 2024 থেকে 16ই জানুয়ারি 2025, এই সময় তুমি সিমলা, কুলু, মানালি ওই সাইডটা কিন্তু, বা ওর আশেপাশে কোনো জায়গায় তুমি ঘুরতে যাবে, ওই স্থানেই কিন্তু তোমার মা আবিষ্কার করবে এই মেয়েটিকে, যেই মেয়েটির সাথে তোমার বিবাহ হবে। তুমি মিলিয়ে নিও যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি কোন জায়গায় যেতে পারে। তুমি 2025 এর ফেব্রুয়ারি মাসে আমি জানি বলবে সত্যি আপনি গড অফ অ্যাস্ট্রোলজি, তোমার জীবন মানে প্রেমজ জীবন তখন হয়তো দাউ দাউ করে আগুন জ্বলছে, হতেই পারে, কিন্তু তুমি মিলিয়ে নেবে আমার প্রত্যেকটা ওয়ার্ড কিভাবে মিলে যাচ্ছে, তুমি নিজেই মিলিয়ে নিও। এখন আমি যদি আবার বিবাহের জায়গায় চলে আসি, শুক্র 6-9-6-5 কানেকশন, 9-3-9-1,
হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু 12 নম্বর শনি, 8 নম্বর বৃহস্পতি রবিকে হিট করেছে। একটা জিনিস কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, সেই মেয়েটি কিন্তু 5'5" মানে 5 ফুট 5 ইঞ্চি থেকে 5 ফুট 7 ইঞ্চির চাইতে বেশি লম্বা হবে না। একদম বেটেও নয়, আবার একদম লম্বাও নয়। 5 ফুট 5 ইঞ্চি 4 ইঞ্চি মতোই হবে, ম্যাক্সিমাম হলেও দেখা যাবে 5 ফুট 7 ইঞ্চির বেশি নয়, 5 ফুট 7 ইঞ্চির বেশি নয়। আর সে কিন্তু সেখানে ঘুরতে যাবে না, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে ক্যালকুলেশনের মধ্যে দিয়ে। 6-9 কানেকশন, সে কিন্তু সেখানে ঘুরতে যাবে না। মানে তুমিও ঘুরতে গেছো তোমার পরিবার নিয়ে, সেও ঘুরতে গেছে তা কিন্তু নয়। সে ওখানে কোনো না কোনো কারণে আছে বা কোনো না কোনো কারণে গেছে, ঘুরতে যায়নি। তুমি মিলিয়ে নেবে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি কি জিনিস। সে কিন্তু ওই স্থানে আমি ঘুরতে এসেছি শীতের দিনে তা নয়, আমি ঘুরতে এসেছি এমনি আনন্দ করার জন্য তা নয়। ওখানে সে কোনো না কোনো কারণে গেছে, ঘুরতে যায়নি আলটিমেট, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, কপালকে যদি দেখা যায় 10:3 2:5 মধ্যে দিয়ে চন্দ্র এবং বৃহস্পতি 9 নাম্বার ঘর, ইউরেনাস নেপচুন এবং শুক্রকে হিট করছে। কপালের বাঁ দিকে তার তিল আছেই আছে, এবং সেটা কিন্তু যেহেতু 9-6 কানেকশন, লাল তিল থাকবে। কপালের বাঁ দিকে তার একটা লাল তিল থাকবে, ছোট দেখে লাল তিল থাকবে, আঁচিল নয়। আর তার লেফট সাইডের থুতনিতে কিন্তু একদম বিউটি স্পটের মতন একটা কালো, কিন্তু এটা কালো একটা বিউটি স্পটের মতন, ছোট তিল বলো বিউটি স্পট বলো যাই বলো সেটা থাকবে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে চিবুকে কিন্তু। আর আরেকটা জিনিসও কিন্তু দেখা যাচ্ছে 2 নম্বর ঘরকে মারাত্মক ভাবে হিট করছে, এবং বৃহস্পতি 3 নম্বর ঘরকেও হিট করছে। আমি যদি বৈবাহিক জায়গা থেকে দেখি, সে কিন্তু ভীষণ গুছিয়ে কথা বলতে পারবে, ভীষণ স্বচ্ছ উদাহরণ আমাদের উচ্চারণ থাকবে, গুছিয়ে কথা বলবে, স্বচ্ছ উচ্চারণ করবে, এবং ভীষণ মিষ্টি গলা হবে, ভীষণ মিষ্টি গলা হবে। আই এম এক্সট্রিমলি সরি টু সে, আমি একটা সময় দেখেছিলাম যে মেয়েদের ভালো গলা মানে কি হতো। এক্সাম্পল রানী মুখার্জি হয়ে গেল, রানী মুখার্জির ভাঙা ভাঙা গলা, কথাই বলতে পারে না। আমরা আমাদের ছোটবেলায় এদেরকে বলতাম ওরে গার্গেল কর, গার্গেল কর, এটা তোর গলা। পরবর্তীকালে সেই ধরনের গলাই সেন্সুয়াস গলা হয়ে গেল। ওই ধরনের গলার কথা কিন্তু বলছি না, রিয়েল অর্থে তোমার বাবা, তোমার বাবার বাবা, আমি মনে করি আমার সাথে দেখা হলে আমিও সেই গলাতে বলবো বাহ এটার গলাটা তো খুব মিষ্টি, সেই ধরনের গলা। ওই ভেঙে ভেঙে গলা, আধা বাংলা আধা ইংরাজি আধা উর্দু আধা হিন্দি, কিছুই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমি এক এক্সাম্পল দিতে আর ভালো লাগে না, বা ওই যে বললাম রানী মুখার্জির গলা, সেটাই নাকি সেন্সুয়াস গলা। আরে আমরা ছোটবেলায় সেই গলাকে বলতাম আরে কিসের গলা রে ভাই, ভালো মতন ওষুধ খা, অ্যালোপ্যাথিক না হোমিওপ্যাথিক খা, গার্গেল কর, সেটাই সেন্সুয়াস গলা হয়ে গেল। সেরকম ধরনের কিন্তু গলা নয়, সত্যি সত্যি সুন্দর কথা, সুন্দরভাবে গুছিয়ে কথা বলবে, স্পষ্ট উচ্চারণ করবে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এর আরেকটা জিনিস মারাত্মক হবে, তার কারণ কিন্তু শুক্র এবং শনির অবস্থান 7 নাম্বার এবং 5 নাম্বার ঘরকে উচ্চস্থ করছে। সবচেয়ে বড় কথা, বুধ অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে। তাই জন্য এর স্কিনটা কিন্তু মারাত্মক রকমের পাহাড়ি মেয়েদের স্কিনের মতন হবে, বা জাপানিজ যেমন মেয়েদের স্কিন হয় সেই ধরনের। তোমরা ভালো মতন দেখবে যে পাহাড়ি মেয়েদের মুখের মধ্যে দেখবে এরকম কালো 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 ছোপ 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 পড়ে যায়, চামড়াগুলো ডিস্টার্ব হয়ে যায়। তার কারণ হচ্ছে ঠান্ডা জায়গায় থাকলে যদি সঠিক মতন ওই ময়েশ্চারাইজার বলতে যা বোঝায় সেইগুলোকে যদি মাখা না হয়, যেমন দেখবে কেউ যদি 24 ঘন্টা এসির মধ্যে থাকে এবং নর্মালি যদি এসির মধ্যে থাকে, তাহলে কিন্তু তার স্কিন ডিস্টার্ব হয়ে যায়। তাই জন্য একটা কথাই বলার আছে যে আমার যেই বাড়িতে এসি সারাক্ষণ ধরে চলে বা বেশিরভাগ সময় চলে, একটা পাত্রের মধ্যে কিন্তু আধ পাত্র জল নিয়ে যেখানে এসির হাওয়াটা ডাইরেক্ট পড়ছে সেখানে কিন্তু রেখে দেওয়া প্রয়োজন। এবং আমরা দেখি সেটা, আমি নিজে তো দেখি 2 ঘন্টা 3 ঘন্টা অন্তর অন্তর কিন্তু জলগুলো আলটিমেট আস্তে 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 জলের পরিমাণটা কমে যাচ্ছে। যদি জল না রাখো তাহলে আমাদের দেহ থেকে সেই জলটা কিন্তু এসি টানে, এবং তখন কিন্তু কি হয়, আমরা ড্রাই হয়ে যায়, ড্রাইনেস চলে আসে। সেখান থেকেই কিন্তু আমাদের গালের মধ্যে সবকিছুর মধ্যে দাগ 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 হয়। যদিও একটা অদ্ভুত ব্যাপার এটা, মানে আমার পরিবারের মানুষজনও কিন্তু অবাক হয়ে যেত। ছোটবেলা থেকে আজ পর্যন্ত এমনি কোনো ফোড়া হলো এমনি হলো আলাদা, আমার সেরকম ব্রণ হয়নি, আমার সেরকম স্কিনে কোনো একটা কালো স্পট হয়নি,
আমি আমার কি বলে শ্যামলা বর্ণা সেই কালার, কিন্তু অনেকের গালের মধ্যে ছোপ, এই ছোপ, ওই ছোপ, ওই ছোপ, হ্যান ছোপ, জীবনে কোনোদিন আজ পর্যন্ত হয়নি। একদম জন্মের পর থেকে আমার কোন রকম ব্রণতে পরিপূর্ণ কপালে গালে কোনোদিন যেমন হয়নি। আর আমার স্কিনের মধ্যে কখনো কিন্তু কোন রকমের কালো স্পট ফট কখনো হয়নি। বয়স হচ্ছে, রোগ হয়েছে, হ্যাঁ সুগার রয়েছে, তাই জন্য এই চশমা পরার জন্য এইখানে একটা কালো স্পটের মতন হয়, যেহেতু চশমাটা এখানে সারাক্ষণ টেসে বসে থাকে আর 24 ঘন্টায় আমি ঘুমাইও চশমা পরে যেহেতু, তাই জন্য কিন্তু হয়নি। বুধ অত্যন্ত স্ট্রং যখন আমার থাকে এবং শনির সাথে কানেক্টেড হয়ে রয়েছে, 8 নম্বর ঘরে রয়েছে, অত্যন্ত কিন্তু পজিটিভ হয়। এর ক্ষেত্রেও কিন্তু সেইটা আমি বারবার ধরে বললাম, তোমরা অনেকে বলতে পারো যে পাহাড়ি মহিলাদের তো দেখি গালের মধ্যে এরকম স্পট, তার কারণ ঠান্ডাতে থাকলে যখন সেরকম ভাবে নিজেকে মানে মেনটেন করে না, তখন সেই ড্রাইনেস ক্রিয়েট হয়ে যায়, চামড়া থেকে জল তখন কিন্তু চলে যায়, তখনই কিন্তু ওই রিঙ্কেলস বা যে কোনো কিছু প্রবলেম ক্রিয়েট হয়। আলটিমেট ওদের স্কিন কিন্তু মারাত্মক ভালো, সেই ধরনের স্কিন হবে এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। আর মেয়েটা কিন্তু মারাত্মক দুরন্ত হবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, ও কিন্তু ভীষণ সাজতে পছন্দ করবে, গয়না পরতে পছন্দ করবে, হ্যাঁ গয়না পরতে ভালোবাসবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মেয়েটার অদ্ভুত দুটো সুন্দর চোখ থাকবে এবং বড় বড় শঙ্খের মতন কান থাকবে, এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। এইবার চলে আসি একদম পিন পয়েন্ট, আমি ডেট বলে দিচ্ছি। অনেক ঝামেলা হবে এই প্রেমিকার সাথে। তুমি পরবর্তীকালে, এখন তুমি গালমন্দ যত দেবার দাও, কিন্তু পরবর্তীকালে নিজেই বুঝতে পারবে অনেক ঝামেলা হবে। এই ধরনের মেয়ের সাথে দেখা হবে এবং এই আমি বারবার ধরে বলেছি, মানুষ বড় শক্তিশালী। আমি যদি চাই কালকে এই বয়সেও বিয়ে করে নিতে পারি, কিন্তু আমার বিবাহিত জীবন কখনো সুখের হবে না। সেরকম জোরজার করে তুমি যদি এই মেয়েটির সাথে, যার সাথে প্রেম করছো, তাকে বিয়ে না করে নাও, যদি নর্মালি চলতে দাও, এবং তুমি দেখবে সে কিন্তু এই যার সাথে প্রেম করছো, তোমার প্রেমিকা তোমাকে থ্রেটনিং দেবে, ব্ল্যাকমেলিং করার চেষ্টা করবে, হ্যাঁ মানুষজন দিয়ে ছোট করাবে, অনেক কিছু করাবে, এবং তখন তুমি তার আস্তে আস্তে রূপগুলো বুঝতে পারবে। হ্যাঁ, এই ফেজটা কেটে যাবে 3rd জানুয়ারি 2026 থেকে 17 আগস্ট 2026 তোমার বিয়ে হবেই হবে। সেটা অনেক দেরি, তার আগে 1-2 মাস 3 মাস আর তো বোধহয় কয়েকটা মাস রয়েছে, 5-6 মাসের মধ্যেই তুমি বুঝতে পারবে যে স্যারের প্রত্যেকটা ওয়ার্ড কেমন সত্যি হচ্ছে। তাছাড়া আমি তো এখানে তোমার প্রেমিকারও একদম মানে বৈশিষ্ট্য বলে দিলাম, ডেসক্রাইব করে দিলাম এভরিথিং, তুমি সেখান থেকেও বুঝতে পারবে তোমার বিবাহের সময় হচ্ছে 3rd জানুয়ারি 2026 থেকে 17 আগস্ট 2026 এই সময়টার মধ্যে। একদম ডিটেইলিং করে দিলাম, তুমি এখনো বুঝবে, 2-4 মাস পর থেকেও বুঝবে, আবার 2026 এর এই সময় থেকেও তুমি বুঝবে। এখন ব্যাপার যেটা হচ্ছে, এই যে 7 নম্বর ঘরের বৃহস্পতি এবং শনি বুধ 12 নম্বর ঘরে, বুধ 7 নম্বর ঘরের অধিপতি গ্রহ, ছোট্ট একটা রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের প্রয়োজন। বিবাহ নিয়ে তোমার খুব হাইফাই কোনো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের দরকার নেই। যদি তুমি আমার পথ অনুসরণ করে চলো, আমার কথা শুনে চলে, তাহলে একটা ছোট্ট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের প্রয়োজন আছে। এছাড়াও তুমি অবশ্যই আমার সাথে সাক্ষাৎ করবে, আরেকটা ছোট্ট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করব, যাতে এই যে অপমানিত, অসম্মানিত, থ্রেটনিং দেওয়া, তোমাকে ডিস্টার্ব করা, এই প্রেমিকা যাতে তোমাকে না করে, সেই জন্য। এইটা যদি তুমি যখন অপমানিত হচ্ছ তখন আসো, তখন আমি কিছু করতে পারবো না। তুমি যদি এখন আসো, আমার প্রেডিকশনটা তুমি শুনে নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি ঠিক বলছি কি ভুল বলছি, কেননা তোমার প্রেমিকাকে নিয়ে অনেক কথা বলেছি। যদি তোমার আমার প্রতি বিশ্বাস হয়, ইমিডিয়েট এই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাইটা করে রেখো, তাহলে সে কিন্তু ততটা জাগার দিতে পারবে না। আমি বারবার ধরে বলেছি, যেইগুলো ঘটে যায় সেইগুলোকে আমি আর কখনো রেকটিফাই করতে পারি না। 498 কেস চলছে, হ্যাঁ এবার স্যারের কাছে এলাম, স্যার আবার বাঁচান, আমি বাঁচাতে পারবো না। আমি তোমার পরবর্তী জীবনটাকে কিন্তু সমৃদ্ধশালী করতে পারবো, কিন্তু 498 কেসকে আমি অফ করে দিতে পারবো না। তাই কোনো কিছু করবার আগে থেকে প্রোটেকশন নিয়ে নাও, আমার কথা শুনে চলো, কেননা যেইটা ঘটে যায় সেটাকে কিন্তু আর পরিবর্তন করা যায় না। কর্ম করলে তার ফলটা তুমি পাবে, সেটাকে ব্লক করা যায় না, কিচ্ছু করা যায় না। এই মুহূর্তে তুমি যদি আসো, তুমি এখন নয়, রেমিডি এখনই করতে হবে, বা তুমি দেখা গেল জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে যখন বুঝলে তখন তুমি বিবাহের রেমিডিটা অ্যাপ্লাই করলে, কিন্তু তোমার যে প্রেমজ জীবনে মারাত্মক একটা ঝড় আসতে চলেছে
এবং তোমাকে ব্লেম দেবে, তোমাকে অসম্মান করবে, অপমানিত করবে, তোমার পরিবারকে ছোট করবে, এই জায়গাটাকে যদি তুমি যদি ইমিডিয়েট ব্লক করো, তাহলে কিছুটা হয়তো এই দিক ওই দিক দিয়ে বেরিয়ে যাবে কানের পাশ দিয়ে, সেরকম ভাবে অপমানিত হতে হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আজকের মতন